কোথায় দুর্নীতি হয়েছে আমাকে তথ্য দেন, আমি ব্যবস্থা নেব। শুধু মুখে মুখে বললে তো হবে না। এখন এমন এমন লোকদের কাছ থেকে আমার শুনতে হচ্ছে যে যারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত, তাদের আমলে দুর্নীতিতে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে, অথবা কেউ। আপনারা যখন তখন এই ভদ্রলোক যখন আইজিপি ছিলেন তখন কি আপনাদের সরকার ক্ষমতায় ছিল না? আপনি মন্ত্রী ছিলেন না? তখন আপনাদের দুর্নীতি দমন কমিশন ছিল না? তখন আপনাদের আইন প্রয়োগকারী সংস্থা ছিল না? তারা কেন এটা নিয়ে কথা বললো না? বেনজির সাহেব যে তখনও যে জীবনযাপন করতেন, যেভাবে চলতেন, মানুষের সঙ্গে কথা বলতেন, যে ঔদ্ধত্য প্রকাশ করতেন, তা নিয়ে কি তখন আলোচনা হয়নি? প্রশ্ন যেটি উঠেছে যে এটা কি স্রেফ আইওয়াস নাকি বেনজির আহমেদকে বলির পাঠা করা হচ্ছে, অথবা সত্যি সত্যি সরকার আন্তরিকতার পরিচয় দিচ্ছে দুর্নীতির বিরুদ্ধে, এটি তো সম্ভব না। এটি আমাদের কারো বিশ্বাস হওয়ার কথা নয়। বেনজির আহমেদকে নিয়ে সরকার আসলে কী করতে চাচ্ছে? প্রথমে বেনজিরের সম্পত্তি বের হওয়ার পর সবাই চুপ ছিল, কিন্তু হঠাৎ করে এখন বেনজিরের সম্পত্তি বাজেয়াপ্ত। এটা কি আসলে সরকারের কোনো খেলার অংশ কিনা? আমরা কিছু আলোচনা শুনবো, আলোচনা শুনে বোঝার চেষ্টা করব বেনজিরকে নিয়ে সরকার কীরকম প্ল্যান করছে। তো এটা বলা হয়েছিল, এবং এরই প্রেক্ষিতে আদালতের আদেশে বলা হয়েছে যে দুদকের একটা আইনও আছে, আদালত ওই আইনের আদেশে বলেছে যে মানি লন্ডারিং আইন 2012 এর ধারা 14 ধারা এবং দুদক বিধিমালা 2007 বিধি 18 অনুযায়ী সব স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ ফ্রিজের আদেশ দেওয়া হলো। এই হলো মোটামুটি খবর। এবং আপনারা জানেন এর আগে বসুন্ধরার মালিকানাধীন কালের কণ্ঠ পত্রিকায় বেনজির সাহেবের অবৈধ সম্পদের একটা ফিরিস্তি বিবরণ দেওয়া হয়েছিল। সেখানে কী কী দেওয়া হয়েছিল মনে আছে আপনাদের? গোপালগঞ্জে এবং ঢাকায় শতাধিক একর জমি আছে, যার বেশিরভাগই তার স্ত্রী অথবা মেয়ের নামে আছে। তারপরে আপনার বাড্ডা, উত্তর বাড্ডা রূপায়ণ মিলেনিয়াম কেয়ার ভবনের পার্টনার তার স্ত্রী। বলা হয়েছিল তার স্ত্রীর নামে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জে বিভিন্ন দলিলে কয়েকশো একর জমি রয়েছে। মোট 65টি দলিলের অধিকাংশই তার স্ত্রী এবং তার মেয়ের নামে কেনা। তারপরে তার বিভিন্ন ব্যাংকে, সিটি ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, সোনালী ব্যাংক, অন্ততপক্ষে 33টা অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট আছে। সেগুলির ব্যাপারে আদালতের এই আদেশ দেওয়া হয়েছে। এখন এই আদেশের পর কি হচ্ছে সেটি হলো আলোচনার বিষয় আমার। যে এখন ঘটনা নিউজটা কিন্তু আপনাদের মনে আছে একদম মার্চ মাসে শেষ দিনে উঠেছিল। এপ্রিলের প্রায় 3 সপ্তাহ পরে বেনজির সাহেব নিজেও এটা একটা জবাব দিয়েছিলেন, লিখিত ঠিকটা আপনার মানে ফেসবুক সোশ্যাল মিডিয়ায় উনি একটা ভিডিও আপ করেছিলেন ওনার ব্যাখ্যা সহ। ওই ব্যাখ্যাটা নিশ্চয়ই আপনি দেখেছেন, এবং ওই ব্যাখ্যাটা দেখে আমার কাছে মনে হয়েছিল খুবই গোছানো। তখন আমি বলেছিলাম যে খুবই গোছানো একটা ভিডিও করা হয়েছে, ওয়েল এডিটেড ভিডিও। কিন্তু যে জিনিসটা আমার ভালো লাগেনি সেটা হলো ওনার ঔদ্ধত্য। উনি এমনভাবে কথা বলেছেন যে উনি একটা বিরাট ব্যাপার স্যাপার, একটা রাজা মহারাজার মতন ব্যাপার। ওনার সমস্ত অভিযোগ করে মিথ্যা বলে অভিহিত করেছেন, এগুলি কোনো মূল্য নাই, হ্যান নাই, ত্যান নাই, অনেক কিছু, এবং উনিই সঠিক। এর আগে অবশ্য ওই কালের কণ্ঠের রিপোর্টটা প্রকাশিত হওয়ার 2 দিনের মাথায় উনি একটা স্ট্যাটাসও দিয়েছিলেন। হ্যাঁ, তো ওই স্ট্যাটাস খুব আধ্যাত্মিক টাইপের একটা স্ট্যাটাস ছিল। তো এই যে তার আচরণগুলো ছিল, ততক্ষণ পর্যন্ত মনে হচ্ছিল যে বোধহয় ওনার পেছনে শক্ত কোনো খুঁটি আছে, যে খুঁটির জোরে উনি সব কিছুকে পাত্তা না দেওয়ার একটা ভাব দেখাচ্ছেন। কিন্তু যখন এই ক্রোকের আদেশটা এলো তখন মনে হচ্ছে না, বোধহয় সেই খুঁটিটা নড়ে গেছে, অথবা খুঁটিটা অন্য কোথাও শিফট হয়ে গেছে কিনা জানি না। আমরা তো অনেক কিছু বুঝি না, আমরা ছোট মানুষ। কিন্তু এটা যেন মনে হচ্ছে এখন বেনজির সাহেবের একটা মতামত অথবা প্রতিক্রিয়া জানতে পারলে ভালো হতো। উনি এখন কি ভাবছেন, উনি এখন কি করবেন, এগুলি নাকি জানতে পারলে জিনিসটা ভালো হতো। আমি জানি না উনি কী করবেন। হয়তো আমি এমন করতে পারেন যে যারা এতদিন তাকে নানা ধরনের সম্ভাবনার কথা শুনিয়েছেন, যে এভাবে আপনি বেঁচে যাবেন, এইভাবে আপনাকে কেউ আপনার একটা পশমও ছিঁড়তে পারবে না, যারা বলেছিলেন, হয়তো তাদের সঙ্গে বসতে পারেন। এতদিন তারা তাকে নানা রকম সম্ভাবনার কথা শুনিয়েছেন, এখন হয়তো সান্ত্বনা দিতে পারেন, বলা যায় না কিছুই। ওখানে উনি হয়তো ওদের সঙ্গে করতে পারেন। এবং যারা ভিডিওটা করিয়েছিল, আমার ধারণা ওই ভিডিওর পেছনে খুব পেশাদার কিছু লোক কাজ করেছিল। আমাদের সাংবাদিকদেরও কেউ কেউ হতে পারে, যুদ্ধ শুনেছি, হয়তো
তারা হয়তো ওনার কাছে বলতে পারেন যে কি করবেন, আরেকটা ভিডিও বানান, এবার আরও সুন্দর করে করে দেই। আমি জানি না কি করবেন। গতকালকে একটু অন্য প্রসঙ্গে যাই। গতকালকে যুক্তরাষ্ট্রে আমাদের বাংলাদেশ ক্রিকেট দল মানে খেলতে গিয়েছিল। ওটা তাদের দ্বিতীয় ম্যাচ ছিল। তারা প্রথম ম্যাচে হেরেছে এবং যুক্তরাষ্ট্রের মতো দল যাদের কোনো টেস্ট স্ট্যাটাস নাই, ওদের নিজস্ব প্লেয়ারও বলতে গেলে নাই, বিভিন্ন দেশ থেকে জোড়াতালি দেওয়া যারা নাকি ওখানে থাকে তাদেরকে দিয়ে একটা টিম বানিয়েছে। সেই টিমের কাছে প্রথম ম্যাচে হেরেছে, গতকালকে হেরেছে। এবং আমার মন কালকে খুবই খারাপ ছিল সকালের দিকে, যখন বারবার দেখছি একটা করে উইকেট পরে। তো হঠাৎ করে বেনজির সাহেবের এই ক্রোকের নিউজটা দেখে আমার মনটা মনে হলো যে না, এটাও একটা উইকেট, বড় উইকেটের পতন। কিন্তু আমার এক ধরনের ভালোই লাগলো, যেন বড় বড় উইকেট পড়লে ভালোই লাগে। তো বেনজির সাহেবের উইকেট পড়া দেখে আমি আনন্দিত হয়েছি। আমি আবার ভাবলাম যে একই সপ্তাহে দুটো উইকেটের পতন, বেনজির সাহেব, তার আগে আজিজ সাহেব। পতন মানে কি দেখেন, ওদের কি হবে আমি জানি না, কিছু হবে কিনা তাও জানি না, বিচার হবে কিনা, সম্পত্তি ক্রোক করে ওটা সম্পত্তি বাজেয়াপ্ত করা যাবে কিনা জানি না। বাংলাদেশে সম্পদ বাজেয়াপ্ত করার ইতিহাস আছে কিনা মনে হয় নাই, আমি যতদূর মনে করতে পারি না যে কারো সম্পত্তি সরকার ক্রোক করে রাষ্ট্রের পক্ষে বাজেয়াপ্ত করতে পেরেছে, এমন ঘটনা সম্ভবত আমি মনে করতে পারি না। কিন্তু একটা জিনিস ভাবেন তো, একটা জিনিস যে একটা দেশের সেনাবাহিনী প্রধান, পুলিশের প্রধান, দুজনের বিরুদ্ধে এত ভয়ঙ্কর ভয়ঙ্কর অভিযোগ। তারা, আপনি বলবেন তারা তো অবসরপ্রাপ্ত, হ্যাঁ অবসরপ্রাপ্ত, কিন্তু একসময় তো তারা এই অপরাধগুলি করেছে যখন তারা ক্ষমতায় ছিল তখন। তো ক্ষমতায় থাকাকালীন এরকম গুরুত্বপূর্ণ দুইটা প্রতিষ্ঠানের প্রধানদের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ এটা মানা যায়? ওবায়দুল কাদের সাহেবকে দেখলাম বলছেন যে কেউ অপরাধ করলে তার দায় সরকার নেবে না। তো এটা তো মুখস্থ কথা, সরকার নেবে কেন? কারণ অপরাধের দায় নেওয়ার কাজটা সরকারের কাজ না। আপনি এটা বলে মহৎ সাজার চেষ্টা করছেন মানে আমি এটা বুঝলাম না। বরঞ্চ আপনি আমাকে এই প্রশ্নের জবাবটা দেন, এই ভদ্রলোক তো আপনাদের আমলেই ছিল। আপনারা যখন তখন এই ভদ্রলোক যখন আইজিপি ছিলেন তখন কি আপনাদের সরকার ক্ষমতায় ছিল না? আপনি মন্ত্রী ছিলেন না? তখন আপনাদের দুর্নীতি দমন কমিশন ছিল না? তখন আপনাদের আইন প্রয়োগকারী সংস্থা ছিল না? তারা কেন এটা নিয়ে কথা বললো না? বেনজির সাহেব যে তখনও যে জীবনযাপন করতেন, যেভাবে চলতেন, মানুষের সঙ্গে কথা বলতেন, যে ঔদ্ধত্য প্রকাশ করতেন, তা নিয়ে কি তখন আলোচনা হয়নি? সব আলোচনায় হয়েছে, তখন কেন গুরুত্ব দেননি? ও আচ্ছা, কাজ ফুরিয়ে গেলে লাথি মেরে বের করে দেন। আপনার লাথি মেরে বের করে দিয়েছেন, আমরা খুশি হয়েছি। আপনারা দায়িত্ব নিচ্ছেন না, আমরা খুব খুশি হয়েছি। কারণ এখান থেকে একটা শিক্ষা যারা বর্তমানে আছেন অথবা আগামীতে থাকবেন তাদের জন্য না, তারা নিতে পারবেন যে রাজনীতি বড় নির্মম, ব্যবহারের পর ছুঁড়ে ফেলে দেয় ব্যবহৃত ন্যাপকিনের মতো। তখন নিজ দায়িত্বে টিকে থাকতে হয়। এই নির্মমতা থেকে শিক্ষা নেই সবাই, যত রাজনীতিবিদ আছেন তাদের সঙ্গে যাদের সম্পর্ক আছে, এই সমস্ত আমলা অথবা মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, চাকরিজীবীদের, তাদের মাথায় রাখতে হবে যে আজকের দিনটাই দিন না রে ভাই, আরও দিন আছে। আপনি সবসময় কিন্তু কারো উপকারে লাগতে পারবেন না। এক সময় উপকারে লাগতে পারবেন না যখন, তখন আপনার কী অবস্থা হবে? শিক্ষা নেন এখান থেকে। কিন্তু সেটা কি হবে সেটা হয়তো ওনাদের ভাবনা, ওটা আমার ভাবনা না। আমি খুশি হয়েছি, কিন্তু আমার প্রশ্নটা হলো অন্য জায়গায়। সরকার ওই সময় তারা যে দুর্নীতি করতে পেরেছে তার দায় কি সরকার নেবে না? সরকার কেন তখন এই দুর্নীতি দেখেও দেখেননি? সেই প্রশ্নের জবাব কিন্তু সরকারকেও দিতে হবে। আজ যেমন বেনজির সাহেবের ক্ষমতা থেকে সরে গেছেন, জবাব দিতে হচ্ছে। বেনজির আহমেদ এই সম্পদগুলো অন্য কারো কাছে বিক্রি অথবা হস্তান্তর করতে না পারে, এই জন্য তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এগুলো জব্দের জন্য আবেদন জানানো হয়েছিল। সেই মোতাবেক আদালত নির্দেশনা দিয়েছে। কিন্তু প্রশ্ন যেটি উঠেছে যে এটা কি স্রেফ আইওয়াস নাকি বেনজির আহমেদকে বলির পাঠা করা হচ্ছে, অথবা সত্যি সত্যি সরকার আন্তরিকতার পরিচয় দিচ্ছে দুর্নীতির বিরুদ্ধে? এটি তো সম্ভব না, এটি আমাদের কারো বিশ্বাস হওয়ার কথা নয়। তার কারণ আমাদের যে গত 15 বছরের অভিজ্ঞতা, তাতে করে
বর্তমান সরকারের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়া সম্ভব নয়। আমরা যদি সাম্প্রতিক যে বিষয়টি নিয়ে আলোচনা চলছে তুমুলভাবে সারা দেশ জুড়ে, সেনাপ্রধান সাবেক জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যখন মার্কিন নিষেধাজ্ঞা এলো, তখন একটি প্রশ্ন উঠেছে, যখন আল জাজিরাতে তার বিরুদ্ধে অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন এই ডকুমেন্টারিটি প্রচার হলো, তারপরে তো কোনো ব্যবস্থা নেওয়া হলো না, কোনো ধরনের শব্দ করল না সরকার। এমনকি এই ডকুমেন্টারিটি ইউটিউব বা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তুলে নেওয়ার নির্দেশনা দেওয়া হলো। আমরা যখন দেখি যে দেশের কথিত শিল্প প্রতিষ্ঠান এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের বিরুদ্ধে যে হাজার হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, সেটির রক্ষাকবচ হয়ে কাজ করে খোদ আদালত, তদন্তের তার বিরুদ্ধে দুর্নীতি তদন্তের নির্দেশনাটি বাতিল করে দেওয়া হয়। আমরা যখন দেখি দেশের বাইরে প্রতি বছর ৮০,০০০ কোটি টাকা পাচার হচ্ছে, কোনো ধরনের পাচারকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না সরকার, পাচার করা অর্থ ফিরিয়ে আনার কোনো উদ্যোগ নেয় না সরকার, আমরা তখন কি করে ধরে নেব যে এটি সরকার সত্যি সত্যি আন্তরিকতার সঙ্গে কাজ করছে? বেনজির আহমেদ যে ভয়ঙ্কর দুর্নীতি করেছে, এবং আমরা যখন দেখছি যে একের পর এক ব্যাংক লুটপাট হয়ে যাচ্ছে, ব্যাংকগুলো নিঃশেষ হয়ে যাচ্ছে, আর্থিক প্রতিষ্ঠানগুলো একেবারে ক্ষয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে সরকারের কোনো কার্যকর কোনো পদক্ষেপ নেই। ঋণ খেলাপিদের জন্য নতুন নতুন বিধান তৈরি করা হচ্ছে যাতে তারা আবার নতুন করে ঋণ পায়। সেখানে আমরা কিভাবে ধরে নেব যে সরকার সত্যি সত্যি বেনজির আহমেদের দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে? আপনাদের নিশ্চয় মনে আছে, যখন আমরা স্মরণ করি যে গত বছর ৩-৪ আগে দুর্নীতির বিরুদ্ধে যখন অভিযান শুরু হলো, সেই অভিযান গিয়ে থেমে গেল ক্যাসিনো কেন্দ্রিক হয়ে, এবং সেই ক্যাসিনো ব্যবসাতেও যাদের নাম এসেছে ভয়ঙ্কর সব রাঘব বোয়াল, এক্সাম্পল হিসেবে বলা যেতে পারে যুবলীগের সাবেক চেয়ারম্যান ওমর ফারুক ধরাছোঁয়ার বাইরে রয়েছেন, এবং আমরা ভেতর থেকে আরও যেসব বিষয় জানতে পারছিলাম, যাদের নাম জানতে পারছিলাম, পিলে চমকে ওঠার মতন, সবাই ধরাছোঁয়ার বাইরে রইলেন। সামান্য ২-৪ জন, এই জি.কে শামীম টামিম আর কাদের ধরা হলো, এই তো, এর বাইরে তো আর কিছু না, এবং একটা পর্যায়ে সেটিও থেমে গেল। সেই অভিজ্ঞতাগুলো থেকে আমাদের মনে করার কোনো কারণ নেই যে এটি আন্তরিকতার সঙ্গেই বেনজিরের বিরুদ্ধে তদন্তটি চলছে এবং আন্তরিকতার সঙ্গেই সম্পদ জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। আমরা এখন কি ভাবছি? মানুষ এখন ভাবছে যে এই যে তদন্তটি চলবে, তদন্তের পরে হয়তো একটি ফাইনাল রিপোর্ট দিয়ে দেওয়া হবে, বলবে যে না, আমরা আসলে অস্বাভাবিক কিছু পাইনি বেনজির আহমেদের বিরুদ্ধে, এবং যেই আবেদনটি দুদকের পক্ষ থেকে করা হয়েছে তার সম্পদ বাজেয়াপ্তের জন্য, সেটি নিশ্চয়ই সরকারের শীর্ষ মহলের নির্দেশ নিয়ে বা আদিষ্ট হয়ে তারা এই আবেদনটা করেছে, নয়তো দুদকের পক্ষে এই শক্তি সঞ্চয়ের কোনো কারণ নেই। খুব স্বাভাবিক। মানুষ এমনটাই ভাবছে যে দুদক আন্তরিকতার সঙ্গে কাজ করছে, এটির বহিঃপ্রকাশ ঘটানোর জন্য এমন একটি বিষয় হতেও পারে, এবং প্রমাণ করার চেষ্টা করছে যে তারা খুব নিরপেক্ষতার সঙ্গে তদন্ত করছে, এবং একটা পর্যায়ে গিয়ে তারা এমন কিছু ধারা উপধারা সংযোজন করবে, যদি ফাইনাল রিপোর্ট নাও দেয়, যদি অভিযোগপত্র গঠন করে, সেক্ষেত্রে হয়তো এমন কিছু ধারা উপধারায় অভিযোগপত্রটি গঠন করা হবে যাতে বেনজির আহমেদ খুব সহজেই বেরিয়ে আসতে পারেন সেগুলো মোকাবেলা করে। অথবা আর যে জিনিসটি মানুষ ভাবছে সেটি হচ্ছে, যেহেতু সরকারের দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স একটা ঘোষণা রয়েছে, সেটির একটা ছোটোখাটো প্রমাণ দেওয়ার জন্য বেনজির আহমেদের মতো ২-১ জনকে বলির পাঠা করা হতে পারে, আর কিছু না, এর বাইরে আর কিছু কি। অর্থাৎ আমাদের পক্ষে এটি কোনোভাবেই স্বাভাবিকভাবে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না যে সরকার সত্যি সত্যি খুব স্বাভাবিকভাবেই সততার সঙ্গে বেনজির আহমেদের মতন রাঘব বোয়ালের বিরুদ্ধে সত্যিই কোনো ব্যবস্থা নিতে যাচ্ছে। নিশ্চয়ই কোনো কিন্তু রয়েছে এর মধ্যে। তার কারণ
বর্তমান সরকার টিকে আছে, যেমনটা আমরা শুনি, যেমনটা জানি, এই ধরনের অলিগার্ক ব্যবসায়ী গোষ্ঠী যারা বিভিন্ন ধরনের অনৈতিক সুবিধা নিয়ে সরকারকে আবার অনৈতিক সুবিধা দিচ্ছে, বেনজির আহমেদের মতন প্রভাবশালী ব্যক্তিরা সরকারের কাছ থেকে অনৈতিক সুবিধা নিয়ে তাদেরকে অনৈতিক বিভিন্ন বিষয়ে সমর্থন দিয়ে গেছে। প্রশাসন থেকে শুরু করে দলীয় ব্যক্তিরা যেভাবে অপকর্ম করছেন, যেভাবে দুর্নীতি লুটপাট করছেন, সেই অবস্থার মধ্য দিয়ে বেনজির আহমেদের মতো একজন মানুষের বিরুদ্ধে সরকার সত্যি সত্যি আন্তরিকতার সঙ্গে কোনো ব্যবস্থা নেবে, এটি মানুষের ধারণার বাইরে চলে গেছে। তারপরেও আমরা বলবো, যদি কোনো নাটক হয়ে থাকে, যদি কোনো আইওয়াশ হয়ে থাকে, যদি বলির পাঠা করতে বেনজির আহমেদকে সরকার ব্যবহার করে থাকে, তারপরেও দর্শক আলোচনাগুলো শুনেছেন, শুনে বুঝতে পেরেছেন, আলোচনাগুলো শুনে মন্তব্য করবেন। তবে এটা স্পষ্ট যে বেনজির আহমেদ সরকারের কোনো সরকারের রেড লাইন ক্রস করার কারণে বেনজিরের বিরুদ্ধে ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। হয়তো বা শুরু থেকে আমরা বুঝতে পারতেছিলাম না, সাধারণ মানুষ মনে করতেছিল যে বসুন্ধরা গ্রুপের সাথে দ্বন্দ্বের কারণে এগুলো হয়েছে, কিন্তু আসলে মূলত এটা নয়। এখন স্পষ্ট হলো তার সম্পত্তি বাজেয়াপ্ত করার কারণে যে বেনজির সরকারের কোনো রেড লাইন ক্রস করার কারণে তার বিরুদ্ধে এরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। তবে এটা স্পষ্ট শুধু বেনজির নয়, পৃথিবীর যত ক্ষমতাধর, বাংলাদেশে যত ক্ষমতাধর দাম্ভিক ব্যক্তি আছেন সবারই একদিন পরিণতি খারাপ হবে। সেটার জন্য অপেক্ষা করতে হবে, যেমনিভাবে অপেক্ষা করার পর আমরা বেনজিরের শেষ পরিণতি দেখতে পাচ্ছি।